ব্লক ভোট নাকি তৃণমূল কংগ্রেসের একারই সম্পত্তি। সেই কারণে পশ্চিমবঙ্গের বুকে যা যা নির্বাচন হয়ে থাকে সংখ্যালঘু মুসলিমদের ভোটের একটা বড় অংশ 90%-এরও বেশি অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেই যায়। আর তাই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানানোটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। এবং অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পর্যন্ত মুসলিমদের মাদ্রাসাকে, সংখ্যালঘু উন্নয়ন বোর্ডকে কোটি কোটি টাকা বাজেটে বরাদ্দ করছে। কিন্তু আপনাদের সামনে এই প্রশ্নটা বারবার তুলেছি, আজকে প্রমাণ নিয়ে হাজির হয়েছি। রাজ্য প্রশাসনের কোটি কোটি টাকা ঢালা মাদ্রাসা বোর্ডে কিংবা মুসলিম মাইনরিটি বোর্ডে আদতে কি পশ্চিমবঙ্গের মুসলিমরা অন্য দেশের মুসলিমদের থেকে এগিয়ে যাচ্ছে? এগোনোটাই উচিত ছিল। তার কারণ আপনারা চমকে যাবেন, রাজ্যের এই যে বাজেট ঘোষণা হয়ে গেল তার মধ্যে 5,600 কোটি টাকা শুধুমাত্র মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়ন বোর্ডে ঢেলেছে আমাদের এই প্রশাসন। ঢালাটা কোনো অন্যায়ের নয়। একটা অনগ্রসর শ্রেণীকে যদি এগিয়ে নিয়ে গিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়, সেই চেষ্টাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই হিসাবটা কি নিয়েছেন বিশেষ করে সংখ্যালঘু ভাইয়েরা, যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সেখানে মুসলমানরা কেমন রয়েছেন, সেখানকার মুসলমানদের লিটারেসি রেট কত, সেখানকার কত শতাংশ মুসলমানরা চাকরি করছেন, কত শতাংশ মুসলমানরা সেখানে অসংগঠিত ক্ষেত্রে চাকরি করছেন কিংবা বেকার, দারিদ্র সীমার নিচে কতজন রয়ে গিয়েছে, এই কম্প্যারিজনটা কখনো করার কথা ভেবেছেন, চিন্তা করেছেন? আপনারা হয়তো চমকে যেতে পারেন একটা তথ্য, যে তথ্যটা আপনাদের সামনে অনেকেই দেবে না। রাজ্য প্রশাসন, তৃণমূল কংগ্রেসের প্রশাসন মুড়ি মুড়কির মতো আপনাদের পিছনে যে টাকাটা ঢালছে, এই টাকাটা যাচ্ছে কোথায়? 5,600 কোটি টাকা প্রায় প্রত্যেক বাড়ি এই ধরনের একটা বিপুল পরিমাণের বরাদ্দ করা হচ্ছে। তাতে কি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের উন্নতি হচ্ছে, নাকি এই টাকাটা শুধুমাত্রই আপনাদের ভোট কেনার জন্য ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নের জবাব আপনারা চাইবেন না? ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে যদি পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি এগিয়ে যেত তাহলে নিশ্চিতভাবে এই টাকার কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু আজকে প্রশ্নটা এই কারণেই উঠছে, 600টা নতুন করে মাদ্রাসা, যখন 3,000-এরও বেশি স্কুল নাকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম পশ্চিমবঙ্গে, এই রকম পরিস্থিতিতে এই 5,600 কোটি টাকা ঢেলে দেওয়া আদতে পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে কতটা স্বস্তি ফিরিয়ে আনছে, নাকি তাদেরকে শুধুমাত্র এই ভোট বাক্সের রাজনীতির মধ্যেই কার্যত আবদ্ধ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নের যে উত্তর আজকে আপনাদের সামনে তথ্য পরিসংখ্যান দেখিয়ে দেব, আপনারা চমকে যাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের সামনে প্রথমেই আমি দেখাতে চাইবো এবারের যে বাজেট অ্যালোকেশন হয়ে গিয়েছে, সেই বাজেট অ্যালোকেশনের একটি অংশ, ছোট্ট একটি অংশ আপনাদের দেখাবো, যেটা অমিত মালবিয়া শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন, shocking budget priorities of Mamata Banerjee government in West Bengal. While Bengal struggles with unemployment, poor infrastructure and failing industries, the TMC government continues to blatant appeasement politics. Just look at the budget allocations. বলে একটা তিনি ছোট্ট অংশ তুলে দিয়েছেন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করে দেওয়া রয়েছে। 29-এ রয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন, যেখানে লেখা রয়েছে 5,600 কোটি 5602.29, অর্থাৎ 5,600 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে 2025-26 অর্থবর্ষে। আপনারা এটাও দেখলে চমকে যাবেন যে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য যেখানে মাত্র 866 কোটি টাকা নমিনাল, একটা প্রভিন্সের উন্নতির জন্য মাত্র 866 কোটি টাকা, যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলেই থাকেন, আর শুধুমাত্র মাইনরিটি এবং মাদ্রাসা এডুকেশনের জন্য 5,600 কোটি টাকা করতেই পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এই উন্নতির টাকাতে আদতে মুসলমানদের উন্নতি হচ্ছে? যে তথ্য পরিসংখ্যান আজকে আপনাদের সামনে দেব, গোটা ভারতবর্ষের মুসলমানদের থেকে পশ্চিমবঙ্গের মুসলমানদের লিটারেসির হার, আনএমপ্লয়মেন্টের হার, উচ্চশিক্ষায় তারা কোন জায়গা করে নিয়েছে, সেই তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দেব আপনাদের সামনে, যেগুলো অন্য চ্যানেলে সম্ভবত আপনারা পাবেন না। কিন্তু পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের শোনাবো অমিত মালবিয়ার একটা ছোট্ট বক্তব্য। তিনি এই প্রশ্নটা তুলেছেন, তিনিও বলেছেন যে মাইনরিটিদের জন্য অ্যালোকেট হোক, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু এই টাকা যাচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গের মুসলমানরা কি উন্নত হচ্ছে? শুনুন তার বক্তব্যটি, তারপরে আপনাদের সামনে আমি স্ট্যাটিস্টিক্স জোগাড় করেছি সেইটা দেখাবো। কিন্তু তার আগে
এই বক্তব্যটি আপনারা শুনে নিন চট করে। पश्चिम बंगाल का जो बजट आया उसमें हम सभी ने देखा कि 5,500 करोड़ से अधिक राशि सिर्फ मदरसा एजुकेशन पर ममता बनर्जी की सरकार ने दिया। यदि उनको लगता है कि इतनी बड़ी धनराशि सिर्फ मदरसा एजुकेशन के लिए देनी चाहिए तो ये उनका निर्णय हो सकता है, लेकिन हायर एजुकेशन के लिए सिर्फ 1,500 करोड़, इंडस्ट्रीज के लिए सिर्फ 1,400 करोड़ और नॉर्थ बंगाल जैसे बड़े क्षेत्र के डेवलपमेंट के लिए सिर्फ 870 करोड़ रुपया जो उन्होंने आवंटित किया है, उससे उनकी मंशा पर सवाल खड़े होते हैं। শুনলেন বন্ধুরা বক্তব্যটি। আমাদেরও ঠিক একই প্রশ্ন, কিন্তু এবার যে তথ্যটা আপনাদের সামনে আমি দেখাতে চলেছি, আপনাদের মনে যে সংশয়গুলো এতদিন ধরে রয়ে গিয়েছে সেইগুলো দূর করার চেষ্টা করব। আপনারা দেখুন, একটি রিপোর্ট যেখানে প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে সাউথ এশিয়া জার্নাল। সাউথ এশিয়া জার্নালে 2024-এর 20 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেখানে লেখা রয়েছে ওভার প্রমিসিং অ্যান্ড আন্ডার ডেলিভারিং দ্য রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল মুসলিমস আন্ডার টিএমসি রুল। অর্থাৎ প্রত্যাশা বেশি করে প্রমিস করা, বেশি প্রমিস করা এবং অ্যাকচুয়ালি যে ডেলিভারি করা হচ্ছে তার থেকে সেটা অত্যন্ত কম। যা বলা হচ্ছে, যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার থেকে অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে অত্যন্ত কম। এবং পশ্চিমবঙ্গে টিএমসির আমলে মুসলিমরা কেমন রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে এই পরিসংখ্যানে। যে পরিসংখ্যানটা আপনাদের সামনে আমি এবার বলতে চলেছি, এই যে সাউথ এশিয়া জার্নালে সেখানে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এবং তারাও বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবেদনগুলো হাজির করেছেন, এই তথ্যগুলো তারা কালেক্ট করেছেন। সেখান থেকে তারা বলছেন যে ভারতবর্ষের জাতীয় মুসলমানদের অ্যাভারেজ, যারা সংগঠিত ক্ষেত্রে চাকরি করেন, যারা এমপ্লয়েড, তাদের সংখ্যা গোটা ভারতবর্ষে হচ্ছে 22%। অর্থাৎ গোটা ভারতবর্ষের মুসলমানদের 100 জনের মধ্যে 22 জন তারা চাকরি করেন, যেখানে অন্যান্য স্টেটে, সেখানে পশ্চিমবঙ্গে এই পার্সেন্টেজটা 13% মাত্র, কার্যত হাফের থেকে একটু বেশি। এবং এই পরিসংখ্যানটা আমি বলে দিই আপনাদের সামনে, 2018-19 সালের একটি জরিপ করা হয়েছিল, একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই তথ্য থেকে আপনাদের সামনে আমি বলছি যে ভারতবর্ষের অন্যান্য মুসলমানদের যেখানে 22% তারা চাকরি করেন, পশ্চিমবঙ্গের সেই সংখ্যাটা মাত্র 13%। এবং এরপরেও একটা তথ্য দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে কিংবা ক্যাজুয়াল লেবার এই সংখ্যাটা মুসলমানদের ক্ষেত্রে 34%, সেটা জাতীয় গড় হচ্ছে 26%। অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য স্টেটে মুসলমানদের মাত্র 26% রয়েছেন যারা বিভিন্ন এই ধরনের ক্যাজুয়াল লেবার হিসেবে যেখানে কাজ করে, যেমন পরিযায়ী শ্রমিক, 100 দিনের কাজ, এই ধরনের অসংগঠিত ক্ষেত্রে যেখানে ভারতবর্ষের অন্যান্য স্টেটে 26% মুসলমানরা এই কাজে নিযুক্ত থাকেন, পশ্চিমবঙ্গের মধ্যে এই সংখ্যাটা 34%। অর্থাৎ অনেক বেশি সংখ্যক অসংগঠিত ক্ষেত্রে কাজ করে পশ্চিমবঙ্গের এই বুকে। এবং আপনারা এই তথ্যটা জানলেও চমকে যাবেন, যেটা এখানে লেখা রয়েছে যে 2018-19-এর তথ্য অনুযায়ী সেখানে এই তথ্য বলা হয়েছে যে ভারতবর্ষের অন্যান্য স্টেটে যেখানে সংখ্যালঘুদের মাইনে, স্যালারির যারা পার্সন রয়েছে তাদের একজনের মাসের মাইনের থেকে পশ্চিমবঙ্গের একজন মুসলমানদের তাদের এমপ্লয়মেন্টের যে মাসিক মাইনে তার ডিফারেন্স, অ্যাভারেজে ডিফারেন্স হচ্ছে 3,500 টাকা। অর্থাৎ আমাদের এই রাজ্যে একজন সংখ্যালঘু মুসলমান ভাই তিনি চাকরি করে যে টাকা আর্ন করেন আর অন্যান্য স্টেটে গড়ে যারা চাকরি করে আর্ন করেন, এই গড়ের ডিফারেন্সটা হচ্ছে 3,500 টাকা তারা কম পান 2018-19-এর হিসাব। এই অ্যামাউন্টটা নিশ্চিতভাবে এখনো অনেকটাই বেড়ে গিয়েছে সম্ভবত। এই হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানদের পরিস্থিতি, অবস্থান। এরপরেও যদি আপনারা মনে করেন যে শুধুমাত্রই বিজেপি জুজু দেখিয়ে আপনারা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্রই ভোটার হয়ে সারা জীবনটা কাটিয়ে দেবেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনাদের নিজস্ব হতেই পারে, কিন্তু তথ্যগুলো আপনাদের জানাটা প্রয়োজন। আপনারা সাউথ এশিয়া জার্নাল যেমন উল্লেখ করলাম, ডেটও আমি বলে দিয়েছি, চাইলে গুগল করে সেই তথ্যটা আপনারা কালেক্ট করে নিতে পারেন। আসুন আপনাদের সামনে আরো বেশ কিছু আমি তথ্য দেব, যে তথ্যগুলো আপনাদের চমকে দেবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়ে গিয়েছে মুসলমান অধ্যুষিত জেলা, যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, সেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। এই সমস্ত জেলাগুলিতে দারিদ্রতার হার পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলোতে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নয়
সেখানকার থেকে, যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা, সেখানে দারিদ্রতার হার অনেক বেশি। যেমন এক্সাম্পল এখানে বলা হয়েছে যে ধরুন মালদাহ, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে সেখানে গরিবের হার হচ্ছে 16%, 16.55%, 15.57% এবং 21.65%, যেখানে রাজ্যের গড় হচ্ছে 11.89%। এই তৃণমূল কংগ্রেসের জামানায় এবং আগে সিপিএম এর জামানায় আপনাদের কতটা উন্নতি হয়েছে? প্রথমত জাতীয় গড়ের থেকে আপনাদের এমপ্লয়মেন্ট রেট, আপনাদের লিটারেসি রেট সেটা কম, সেটা আপনাদের বললাম। আর দ্বিতীয়ত আপনাদের বললাম যে আনঅর্গানাইজ সেক্টর বলুন কিংবা এমপ্লয়মেন্ট, অর্গানাইজ সেক্টরের সব দিক থেকে কিন্তু আপনারা বঞ্চিত। এমনকি পশ্চিমবঙ্গের মধ্যেও যে সমস্ত এলাকাতে মুসলমানদের সংখ্যা আধিক্য এবং যেখানে কম, তাদের মধ্যেও একটা মানে বিপিএল এর বা পুয়ার শ্রেণীর মধ্যে, গরিবদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন চোখে পড়ছে কিন্তু এই তথ্য অনুসারে। আরো আপনাদের দেব, এমনিতেই আপনারা জানেন যে সংখ্যালঘু মুসলমানদের হায়ার এডুকেশনে তাদের খুব কম দেখতে পাওয়া যায়। সেটা আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যে কোনো জায়গায় চাকরি করতে যান, ব্যাংক হতে পারে, আইটি সেক্টর হতে পারে, প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, সেখানে আপনি দেখবেন সংখ্যালঘু যে সমস্ত মানুষগুলো উঠে এসেছেন তাদের সংখ্যাটা কম। কিন্তু পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের সংখ্যা কম নয়। 2011 সালের তথ্য অনুযায়ী 27% মুসলমান ছিল আমাদের এই দেশে। কিন্তু তাহলে 27% তাহলে ডাক্তার হওয়া উচিত ছিল, 27% আইটি সেক্টরের কর্মী হওয়া উচিত ছিল, 27% ব্যাংকের এমপ্লয়ি হওয়া উচিত ছিল। পরিসংখ্যানটা কি তাই? মোটেই পরিসংখ্যানটা তাই নয়। এখানে যে তথ্যটা বলা হয়েছে সেই তথ্যটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে একটা দারুণ তথ্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, যাদবপুর ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিরই এখানে একটা তথ্য দেওয়া রয়েছে। বলা হয়েছে 2015-16 শিক্ষাবর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোট 8,329 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 50 জন ছিলেন মুসলিম। একবার ভেবে দেখুন, 2015-16 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে গিয়েছে, তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতে 8,500-এর কাছাকাছি স্টুডেন্টদের মধ্যে মাত্র 50 জন ছিল সংখ্যালঘু। সংখ্যার পার্সেন্টেজের হিসাবে 0.6%। এছাড়াও এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই, যেটা অত্যন্ত প্রিমিয়াম একটি আমাদের দেশের মধ্যে ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটে সেই সময়ের মধ্যে, সেই টাইম পিরিয়ডে বলা রয়েছে 740 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 8 জন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। পার্সেন্টেজের হিসাবে 1.08%। এছাড়াও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সেখানেও বলা রয়েছে যে 2015-16 সালে 46,542 জন শিক্ষার্থীর মধ্যে সেইখানে মুসলমানদের অনুপাত ছিল 2.34%। এই হচ্ছে সামগ্রিক অবস্থা সংখ্যালঘু মুসলমানদের। আপনারা আনএমপ্লয়েড সেক্টরে দেখুন। যদি পর্বটি আপনাদের সামনে ভালো লাগে, একটাই রিকোয়েস্ট আপনাদের সামনে, পর্বটিকে লাইক করবেন। আমাদের এই এফর্টকে যদি আপনারা সাধুবাদ জানাতে চান, এই তথ্যগুলো আপনাদের সামনে রোজ জোগাড় করে নিয়ে আসার চেষ্টা করি, সেগুলো পাশে দাঁড়ানোর জন্য একটা লাইক আমাদের অনেকটা পথ চলার আমাদের সাহায্য করে। কিন্তু আরো কিছু তথ্য আপনাদের সামনে দেব। ভোটের রাজনীতির কথা এবার আপনাদের সামনে আমি বলবো। দেখুন, পশ্চিমবঙ্গে 125টি বিধানসভা এমন আসন রয়েছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। 294টার মধ্যে 125টি বিধানসভা রয়েছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। যে আসনগুলিতে তারা কোন দলকে ভোট দেবে, তারাই কিন্তু ক্ষমতায় আসতে পারে, এই রকম নির্ধারিত হয়। আপনাদের সামনে আমি এই তথ্য দিতে চলেছি যে 2006 সালে সিপিএম এর একেবারে শেষ লগ্নে এই 125টি মুসলমান বা সংখ্যা গরিষ্ঠ যেখানে মুসলমানরা, সেই সমস্ত এলাকায় 125টির মধ্যে 102টি আসন জিতে নিয়েছিল বামফ্রন্ট। এবং তারাও কিন্তু এই ব্লক ভোটটা, মুসলমানদের ভোটটা তারাও কুক্ষিগত করে রেখে দিয়েছিল দীর্ঘদিন ধরে। রাতারাতি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে এই মুসলমান ভোটটা ট্রান্সফার হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসে। কারণ এই 125টির মধ্যে 2006-তে যেখানে সিপিএম 102টি আসন পেয়েছিল, এই মুসলমানদের এই সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকে, বিধানসভা থেকে 102টি, 125-এর মধ্যে 102টি আসন পেয়েছিল। রাতারাতি ঠিক তার পরের বছর 2011 সালের সেই ঐতিহাসিক পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেস এখান থেকে ছিনিয়ে নিয়েছিল 95টি আসন। এরপরে বুঝতে পারছেন যে এই যে একবার ছিনিয়ে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস, তারপর থেকে কিন্তু এই প্রত্যেকটি বিধানসভায় সম্ভবত এখন সেইভাবে হিসাব করলে দেখা যাবে মাত্র 5-6টি বাদ দিয়ে এখন পুরো কন্ট্রোলটাই তৃণমূল কংগ্রেসের হাতে চলে গিয়েছে।
এবং দীর্ঘদিন ধরে এই যে টাকা পয়সা ঢালা হচ্ছে, দেখুন টাকা পয়সা ঢালাতে সত্যি আমাদের কোনো আপত্তি নেই, তার কারণ তারাও আমাদের সহনাগরিক, একটা মুসলমান সম্প্রদায়ের ভাই, আমাদের বন্ধু, তারা যদি এগিয়ে যায় আমাদের কোনো আপত্তি নেই, একটা সুস্থ কম্পিটিশন হতে পারে। বিশেষ করে তাদের মধ্যে শিক্ষার হার যত বাড়বে তত কিন্তু বিভিন্ন রকমের এই সমস্ত সামাজিক যে অবক্ষয়ের দিকগুলো আমরা দেখছি সেগুলো কমে আসবে, তার কারণ শিক্ষার আলোই একমাত্র হিন্দু মুসলমান সকলকেই পারে সত্যির পথে নিয়ে যেতে। তাই আমাদের কোনো প্রবলেম নেই, মাদ্রাসে টাকা ঢালুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে টাকা 5,600 কোটি টাকা প্রত্যেকবার বাজেটে বরাদ্দ করা হচ্ছে, যেখানে উত্তরবঙ্গ উন্নয়নে 1,000 কোটি টাকাও ঢালা হচ্ছে না, অর্থাৎ প্রায় 5.5 গুণ 6 গুণ বেশি ঢালা হচ্ছে মাইনরিটিদের জন্য, তাদের প্রোগ্রেসটা কোথায় হচ্ছে, কোন কোন সেক্টরে তারা এগিয়ে যাচ্ছেন, এই তথ্যটাও তো রাজ্যের প্রশাসনকে নিয়ে আসতে হবে। আর মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষিত মানুষরা রয়েছেন, শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষদের সংখ্যাটা একটু কম, তার কারণ তাদেরকে এইভাবে রেখে দেওয়া হয়েছে। এমনকি আপনাদের বললাম ভারতবর্ষের গড় যে সংখ্যালঘুরা যে যে অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের হাল কিন্তু অত্যন্তই খারাপ। এবং আপনারা কি জানেন যে যেটা হচ্ছে এই যে 5,600 কোটি টাকা যে বাজেট অ্যালোকেশন করা হয়েছে পশ্চিমবঙ্গের তরফে, গোটা দেশে মুসলমানদের এর হাফও বাজেট অ্যালোকেট করা হয় না মাদ্রাসা বা এই মাইনরিটি ইয়ের জন্য। গোটা দেশের নিরিখে এত বাজেট অ্যালোকেশন করা হয় না সমস্ত স্টেট মিলিয়ে। এটা হচ্ছে 67% বেশি। গোটা দেশের জন্য যা বাজেট রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা রাজ্যে তার বাজেট হচ্ছে 67% বেশি। আপনারা কল্পনা করে দেখতে পারেন? আর দ্বিতীয় একটাও খাত আমাকে দেখান আপনারা যেখানে ভারত সরকার যা বিনিয়োগ করে, যা অ্যালোকেট করে বাজেটে, তার থেকে পশ্চিমবঙ্গ বেশি অ্যালোকেট করে, এই একটি জায়গা বাদ দিয়ে। এইটা যদি তোষণের রাজনীতি না হয় তাহলে কোনটা তোষণের রাজনীতি? তোষণ আমরা বলতাম না যদি এই যে পরিমাণ টাকা অ্যালোকেট করা হয় সেই পরিমাণ টাকা অ্যালোকেট করার পর মুসলমান সম্প্রদায়ের মানুষরা অন্যান্য স্টেটের থেকে এগিয়ে যাচ্ছে, লিটারেসির হার থেকে বলুন, জেনারেল অ্যাওয়ারনেসের দিক থেকে বলুন, উচ্চ শিক্ষার দিক থেকে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে বলুন, অন্যান্য স্টেটের অ্যাভারেজের থেকে যদি আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে যেত তাহলে আপনারা বলতে পারতেন যে হ্যাঁ এটা একটা মিনিংফুল রিজন রয়েছে যে কেন মুখ্যমন্ত্রী এই টাকা ঢালছেন। দেখুন সংখ্যালঘু মানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস নয়, ব্যাকওয়ার্ড ক্লাস আলাদা, মাইনরিটি ক্লাস আলাদা। মাইনরিটির মধ্যেও অনেক ধনী সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না, তাদের টাকার প্রয়োজন হয় না। এবং সব থেকে বড় কথা হলো এই যে স্কুল এবং কলেজ, সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলেই পড়তে পারেন, কিন্তু মাদ্রাসায় কি সকলেই পড়তে পারেন বা মাদ্রাসায় সকলে পড়তে চাইবেন কিংবা অ্যালাউ হয়তো সম্ভবত নয়, মুসলিম ছাত্ররাই সেখানে পড়াশোনা করে। তাহলে এই এত বিপুল পরিমাণের টাকা যে ঢালা হচ্ছে এর পরিণামে কি ফেরত পাচ্ছে? আমরা তো সবাই আমাদের করের টাকা সেখানে ইনভেস্ট করছি একটা প্রশাসনের মধ্যে দিয়ে, তাহলে আমাদের তো রিটার্নটাও বুঝে নিতে হবে, তাই না? তাহলে সংখ্যালঘু মানুষরা আপনারা কি রিটার্নটা বুঝবেন, নাকি শুধুমাত্রই একটা ব্লক ভোটার হয়ে সারা জীবনটা কাটিয়ে দেবেন? তাতে করে আপনার ছেলে চাকরি না পাক, তাতে করে আপনাকে অসংগঠিত শ্রেণীর পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে হলো সারাটা জীবন। হ্যাঁ আপনাদের মধ্যে হয়তো কিছু কিছু নেতা এখন যেটা একটা নতুন ওপেনিং খুলে গিয়েছে যে কোনো অন্যান্য সম্প্রদায়ের মতো, সেটা হচ্ছে তৃণমূল করো, আর সেখানে হয়তো কিছু কাটমানি, সেখানে একটা পঞ্চায়েত প্রধান, অন্য কোনো একটা কমিটির সদস্য, সেই সমস্ত করে নিশ্চিতভাবে কিছু টাকা উপার্জন হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়ের সেটা উন্নতি হবে না। তাই যদি চান সামগ্রিকভাবে আপনাদের সমাজ এগিয়ে আসুক, আপনারা যদি চান যে সংখ্যালঘু সংখ্যাগুরুর এই তকমা ভুলে গিয়ে আজকে অন্যান্য সম্প্রদায় যতটা এগিয়ে গেছে আপনারাও ঠিক অতটাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন, তাহলে মুখ্যমন্ত্রীর দেওয়া এই প্রত্যেকটি কমাতে আমি বলছি না, আমি সেই সাজেস্টও করতে পারি না, আর আমি নৈতিকভাবেও সেটা বিরোধিতা করছি। আমি চাই না যে এই অ্যালোকেশনটা কমুক, আমি চাই অ্যালোকেশন বাড়ুক। অ্যালোকেশন মুখ্যমন্ত্রী বাড়াতে পারেন, তার যদি টাকার সংস্থান তিনি করতে পারেন, অ্যালোকেশন তিনি বাড়িয়ে যান, যত ইচ্ছা তার বাড়ান, কিন্তু হিসাবটা তিনি নেবেন না, আপনারা হিসাব নেবেন না সংখ্যালঘু মানুষরা, যে এর রিটার্নে আপনাদের সত্যি সমাজের উন্নতি হচ্ছে, এই টাকাটা যাচ্ছে কোথায়? 5,600 কোটি টাকা ইজ নট এ জোক। এই টাকাটা যাচ্ছে কোথায়? আপনাদের কতটা উন্নতি হচ্ছে? আগের বছরও তো 5,600 কোটি টাকার বাজেট অ্যালোকেশন হয়েছিল, সেই টাকাগুলো গেল কোথায়? কারুর পকেটে চলে যাচ্ছে?
ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে? এই হিসাবটা কিন্তু আপনাদের নেওয়া প্রয়োজন। যদি মনে করেন আপনাদের প্রত্যেকটি সন্তান সন্ততিকে এগিয়ে আসতে হবে, তাদের অন্যান্য সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কম্পিট করতে হবে, তাহলে আপনাদের এই হিসাবটা নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের কাছ থেকে। আর যদি মনে করেন যে না, পেছনে বিজেপি জুজু আছে, আমরা শুধুমাত্র ওই ব্লক ভোটার হয়ে থেকে যাব, তাদের দিদি খেতে দেবেন, যদি একবেলা খেতে দেন তাই দেবেন, যদি চাকরি না দেন তাই দেবেন, যদি ভোটের কাজে শুধুমাত্র ব্যবহার করার জন্য আমাকে ইউজ করেন তাই করবেন, যদি সব কিছুতে আপনাদের মতামত থাকে তাহলে সেইভাবেই আপনারা ব্যবহার করবেন। কিন্তু আমার মনে হয় আজকে এই তথ্যটা আপনাদের জন্য জানানোটা প্রয়োজন ছিল, সেই কারণে এই তথ্যটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা সাউথ এশিয়া জার্নাল গুগলে সার্চ করে আপনাদের ডেট বলে দিয়েছি, প্রথমে আপনারা দেখে নেবেন ওই ডেটের সাউথ এশিয়া জার্নালের একটা প্রকাশিত তথ্য, যেখানে অনিশ চক্রবর্তী এই তথ্যটি প্রকাশ করেছেন এবং তিনি কোথা কোথা থেকে এই ডেটাটা পেয়েছেন সেই ডেটা সেইগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। মানে তিনি মন গড়া যে কোনো কথা বলেননি বা তিনি যে নিজে একটা সমীক্ষা চালিয়ে এই তথ্য তুলে ধরেননি সেটাও পরিষ্কার। তার কারণ ওইখানে প্রত্যেকটা জায়গায় এক একটা করে লিঙ্ক দেওয়া হয়েছে যে কোথা থেকে এই তথ্যগুলো তিনি জোগাড় করে বলছেন। তো আপনারা দয়া করে পড়ে একবার দেখে নেবেন যদি চান যে আপনাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ আপনারা পিছিয়ে থাকলে কোনোদিনই সামগ্রিকভাবে সমাজ এগিয়ে যেতে পারে না। পশ্চিমবঙ্গের তখনই উন্নতি হবে যখন শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলেই আমরা এগোবো। কিন্তু সেটা করতে দেবে না রাজনৈতিক নেতারা আমার আপনার মধ্যে বিভাজন লাগিয়ে কিছু টাকা আপনাদের এক্সট্রা পাইয়ে দিয়ে। উন্নতিতে কিছু হবে না, কিন্তু এক্সট্রা পাইয়ে দিয়ে আপনারাও ভাববেন দিদি কত ভালো, আপনাদের জন্য টাকা দিয়ে দিল, হিসাবটা নিচ্ছেন না। ঠিক যেমন ধরুন আপনার বাবা, মানে আমাদের সকলের বাবা মা কলেজ আমাদের জন্য ধরুন হাতে কিছু টাকা দিয়ে দিচ্ছে প্রত্যেকবার, ঠিক আছে, বলে দিচ্ছে যে এই মাসে তোকে 5,000 টাকা দিয়ে দিলাম, খরচ করিস। আপনি খুব খুশি যে আপনার অন্য ভাইকে দিয়েছে 1,000 টাকা, আপনাকে দিচ্ছে 5,000 টাকা, আপনি খুব খুশি। কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে 5,000 টাকা দিচ্ছে বটে, কিন্তু আপনি বাজারে গিয়ে কিছুই কিনতে পারছেন না। কেন কিনতে পারছেন না এই উত্তরটা সাহস করে আর জিজ্ঞাসা করতে পারছেন না, আর হিসাবও নিতে পারছেন না। আপনার যদি 5,000 টাকা অ্যালোকেট করা হয় তাহলে তার প্রতিদান হিসাবে আপনাদের সমাজ তো কিছুটা এগিয়ে যাবে। আপনারা হিসাব নিন অন্যান্য স্টেট, যে স্টেটগুলোকে আপনারা ভয় পান, গুজরাটের মুসলমানরা কেমন আছেন, গুজরাটের মুসলমানদের কত পার্সেন্ট চাকরি করেন, একবার হিসাব নিন। আমি হিসাব নিয়েছি, তথ্যগুলো এক্স্যাক্টলি মনে নেই বললাম না, আমি হিসাব নিয়েই বলছি আপনাদের সামনে। একবার দেখে নেবেন যে গুজরাটের কত সংখ্যক মানুষ লিটারেট মুসলিম মানুষ, কত সংখ্যক মানুষ চাকরি করেন, আপনারা একবার হিসাবগুলো নিয়ে নেবেন। আপনাদের তথ্যগুলো দিলাম, যদি মনে করেন এই তথ্যগুলো পেয়ে আপনারা কিছুটা হলেও নতুন কিছু জানলেন, তাহলে আমাদের এই কাজকে সমর্থন জানানোর জন্য আপনারা পাশে থাকুন, আমাদের সমর্থন জানান। সমর্থন জানানোর একটাই উপায় আপনাদের কাছে আমাদের ইউটিউব দিয়েছে, সেটা হচ্ছে একটা লাইক করা। সেই লাইক যদি করেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আমাদের সমর্থন করছেন। আর যারা আরো বেশি কন্ট্রিবিউট করতে চান তারা কমেন্ট লিখে করুন, আপনাদের মতামত লিখে জানান, তাতেই আমরা কিন্তু অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে শেষ করলাম।